এটিএন নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, সহযোগিতায় বসুন্ধরা মেডিকেল সিটি। আমি মাশায়েখ শশী আজ আপনাদের সঙ্গে আছি। শিরোনাম রেখেছি ভোটের নতুন হিসাব নিকাশ। দুজন অতিথি আছেন স্টুডিওতে আমাদের সঙ্গে। আজকে আছেন সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com। একই সাথে স্টুডিওতে আমরা পেয়েছি সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াকে, সাবেক সংসদ সদস্য বিএনপি। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানবেন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভোটের নতুন হিসাব নিকাশ, সৌরভ ভাই শিরোনাম রেখেছি, এই শিরোনামের অধীনে আলোচনা করব। তবে আজকে গণমাধ্যম সম্মেলনে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেছেন যে এই যে সমবেত হওয়া, ঐক্য থাকা, ঐক্যবদ্ধ থাকা, একত্র হওয়া, একে অপরের পাশে থাকা, একে অপরের পাশে দাঁড়ানো, তাদের প্রতি সংহতি সহানুভূতি জানানো, এটা খুবই জরুরি। একই সাথে তিনি আবার বলছেন যে এটা আমাদের ভাবার কোনো কারণ নাই, আগামী সরকার, নির্বাচিত সরকার আসলেই আমাদের সব কিছু আমরা পেয়ে যাব, অতীতেও হয়নি, এখনও হবে না। অনেকগুলো প্রশ্ন আছে, কি চায় সাংবাদিকরা আসলে সরকারের কাছে? ধন্যবাদ। ওই সমাবেশে আমিও ছিলাম একজন অংশীজন হিসাবে, একজন সংবাদকর্মী হিসাবে। সারা দেশ থেকেই সংবাদকর্মীরা এসেছেন, সম্পাদকরা এসেছেন, সিনিয়র জুনিয়র বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা এসেছেন। এসে তাদের একটাই যে সাংবাদিক ঐক্যটা কেন, ঐক্যটা তো তারা তো আর নির্বাচন করবেন না, ঐক্যটা সাংবাদিকতা করার জন্যে, সাংবাদিকতার মর্যাদা রক্ষার জন্যে এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্যে। আপনি জানেন যে কিছুদিন আগে প্রথম আলো ডেইলি স্টার ভবনে আগুন দেওয়া হয়েছে এবং সেই আগুন দেওয়ার পর সরকারের নীতি নির্ধারকদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছিল যে যাতে আগুন থামানো হয়, কিন্তু সেটি এমন কাউকে পাওয়া যায়নি যারা আগুন থামাতে পারেন। আগুন থামলো তখন, আর সরকারের বিভিন্ন বাহিনী আসলো তখন, যখন আগুন সব কিছু পুড়ে গেল। তো এটি খুবই দুঃখজনক, উদ্বেগজনক এবং জঘন্য ঘটনা। তো এই অন্তর্বর্তী সরকারের সময়, রাজনৈতিক সরকারের সময় নানা হিসাব নিকাশ থাকে, পক্ষ বিপক্ষ থাকে। অন্তর্বর্তী সরকারের সময় তো এটা থাকার কথা না। এবং কোন গোষ্ঠী করেছে সেটি তো যারা ধরা পড়েছে তাদের কাছে। সৌরভ ভাই, মানে কি হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা তো আমরা জানি। আপনি বলছিলেন যে রাজনৈতিক সরকারের সময় অনেক পক্ষ বিপক্ষ থাকে, অনেক আশা, নিরপেক্ষ সাংবাদিকতা করার সুষ্ঠু পরিবেশ সেটা অনেক সময় পাওয়া যায় না। কিন্তু গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত একটা সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধান একজন নোবেলজয়ী বিশ্ববিখ্যাত একজন ব্যক্তি, সেই আমলেও কেন এই বেসিক চাওয়াটা পূর্ণ হবে না? কেন? সেই প্রশ্ন তো সবারই, সাধারণ নাগরিকের, সাংবাদিকদের, অন্য পেশাজীবীদের। এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এত সংখ্যক মানুষ, বিপুল সংখ্যক মানুষের জীবন আত্মদানের পর স্বাভাবিকভাবেই একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ থাকবে, আইনের শাসন থাকবে, যেখানে মব ভায়োলেন্স হবে না। কিন্তু সরকার প্রথম থেকেই এই মব ভায়োলেন্স বন্ধে সক্রিয় ছিল না এবং অনেক ক্ষেত্রে প্রশ্রয় দিয়েছে। মব ভায়োলেন্সের মুখে অনেক দাবি সরকার মেনে নিয়েছে। সুতরাং যারা এই কাজগুলো করেছে তারা জুলাই অভ্যুত্থানের কেউ নয়, বা জুলাই অভ্যুত্থানের নামে যদি করে থাকে তারা সঠিক কাজ, তারা ন্যায্য কাজটি করেনি এবং তারা আইন নিজের হাতে তুলে নিয়েছে। কোনো সরকারের আমলেই আইন নিজের হাতে তুলে নেওয়ার এখতিয়ার কারো নেই। তাহলে তো সরকার থাকে না, আইনের শাসন থাকে না, রাষ্ট্র থাকে না। যে বিষয়টি প্রথম আলো সম্পাদক বা অন্য সম্পাদকরাও গুরুত্ব দিয়েছেন যে ঐক্যবদ্ধ থাকতে হবে, অর্থাৎ একে অপরের বিপদ আপদে পাশে দাঁড়াতে হবে পেশাজীবীদের। আর সরকারের কাছে যেটি তিনি প্রথম আলো সম্পাদক বলেছেন যে সরকার কখনোই সংবাদ মাধ্যমের বন্ধু হয় না। কারণ স্বাধীন সংবাদ মাধ্যমের প্রধান কাজ হচ্ছে সরকারের ভুল ত্রুটি তুলে ধরা। শুধু সরকার নয়, বিভিন্ন ক্ষমতাবানদের ক্ষমতাকে প্রশ্ন করা। এখন ক্ষমতাবানরা তো এই প্রশ্ন করা পছন্দ করে না। হ্যাঁ, আমরা যদি এটা দেখি যে আগামী নির্বাচনের পর যারা ক্ষমতায় আসবেন তারা সম্পূর্ণ তাদের চরিত্র বদল হয়ে, মানে রাজনৈতিক সরকারও পছন্দ করবে না, আবার মানে অন্তর্বর্তীকালীন সরকারও পছন্দ করবে না। অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এরা একটা ভয় ভীতিতে থাকে, তাদের রাজনৈতিক ভিত্তি নেই বলে। অসংখ্য ধন্যবাদ। আমি পাপিয়া আপনার কাছে আসতে চাই। আপনি সৌরভ হাসানকে শুনছিলেন,
মানে কেন সরকার পারছে না সেটার উত্তর আমার কাছে অবশ্য খুব একটা পরিষ্কার না। আপনি কি বলতে পারেন কিনা যে কেন আসলে এই ধরনের ঘটনা ঘটছে কিন্তু সরকার কেন পারছে না? তারপরে আমি মূল আলোচনাতে যাব। আচ্ছা, এখানে হচ্ছে কি যে দলবাজি ছাড়া সুস্থ ধারার সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অন্তরায় যাতে না হয়, অর্থাৎ বাধার সম্মুখীন যাতে হতে না হয়, এটাই আজকের সাংবাদিক সম্মেলনের সাংবাদিকদের যে সবাই সমবেত হয়েছে, এটাই মূল কথার সব কথার ভাবার্থ হচ্ছে এটা। আচ্ছা, রাজনৈতিক দলের সরকার যত না সংকীর্ণ এই 52 বছরে দেখিয়েছে সংবাদপত্রের প্রতি, এই সরকার সকল সংকীর্ণতার মাত্রা ছাড়িয়ে অধিকতর সংকীর্ণতা প্রকাশ করেছে সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমের উপর। এখন আপনি যদি বলেন কেন, আমি একটা একটা করে প্রমাণ দিই। প্রথমত দেখেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে যদি আমার বিপক্ষে যায় আমি অসন্তুষ্ট হই, এটা আমি দল করি। কিন্তু বর্তমান যে সরকারটা, এটা হচ্ছে কোনো দলীয় কিংবা বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠনের সমর্থিত সরকার শুধু না, জনতা এবং ছাত্রের সহ সকল রাজনৈতিক সংগঠনের সমর্থিত সরকার। তাহলে এদেরকে এমন কোনো কাজ করা উচিত হবে না যেটা ইতিহাসের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে গেলে মস্তক অবনত চিত্তে শুধু মাটির দিকে নিচে তাকিয়ে থাকতে হবে। আকাশের উদীয়মান সূর্যকে দেখতে পাবে না, উন্মুক্ত আকাশের দৃশ্য আর দেখতে পাবে না। তাহলে দেখেন, প্রথম আলো, ডেইলি স্টার, আমার স্ট্যান্ড হচ্ছে স্বৈরাচার সরকার নয়া দিগন্তের 72 বছর সাংবাদিককে জেলখানা নিয়ে গেছে। আমার দল এবং আমি পাপিয়া বিপ্লব করেছি, বিদ্রোহ করেছি, আন্দোলন করেছি, তার জন্য অনশন পর্যন্ত করেছি। আমার দেশে মাহমুদুর রহমানকে ধরছে, কারণ বাজারে এসে বসে থাকছি, তাকে নিয়ে যেতে দেবো না, হিস্ট্রি করছি পুলিশের সাথে। ডিবি অফিসে নিয়ে গেছে, ওই সারা দিন রাত কতদিন যে বসে থাকছি তার কোনো শেষ সীমানা নাই। আর তাহলে ডেইলি স্টার আর হচ্ছে প্রথম আলো, এইটাও তো আমার সেই সাংবাদিকই। তাহলে একটা রাজনৈতিক ক্ষমতা থাকা অবস্থায় যেটার সম্মুখীন হব, সকল রাজনৈতিক সংগঠন এবং ছাত্র জনতার সমর্থনে যেই সরকার আসবে, সেই সরকারের আমলে একটা সংবাদপত্রের লেখনী কেন স্তব্ধ হবে? কেন চোখের সামনে হরিলুট? এটা তো আমেরিকার আমলে এরকমভাবে লুটপাট হয়নি ভাই। নয়া দিগন্ত বন্ধ করছে যেদিন হেফাজত অ্যাটাক করলো রাত্রেবেলা, সেদিন নয়া দিগন্ত তো বন্ধ করছে। আমি সেদিন লাস্ট টকশো করে আসতেছিলাম, সেদিন ওইরকম ঘটনা ঘটেনি যে পুরায় টুরায় যন্ত্রাংশ নষ্ট করে ছিনতাই, ল্যাপটপ, এরকম ঘটনা কিন্তু ঘটেনি। তাহলে আজকে এই সরকার যে ব্যর্থতা এবং নীরব শ্রোতার মতো সরকার না, ওরা নীরব শ্রোতার মতো দায়িত্ব পালন করেছে, এইটা বাংলাদেশের নীরবতার কারণ কি? মানে ক্যাপাসিটির অভাব, প্রত্যাশা করেনি, আন্তরিকতার অভাব। সরকারের সব হ্যান্ডসই তো আছে, আন্তরিক হলেই হতো। ওদের আন্তরিকতার অভাবের কারণে এই ঘটনাটা ঘটেছে। এখন আমি সেই বাংলাদেশের স্বপ্নই তো আমরা দেখেছিলাম যে আমি যদি একটা খারাপ কাজ করি, আমার খারাপ কাজের সমালোচনায় সংবাদপত্র করবে, সেটা আমার সংশোধনের যাত্রা পথ হিসেবে মেনে নিয়ে আমাকে সংশোধিত হতে হবে। এই সাংবাদিকতাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, প্রত্যাশা করি, এবং আমি এটা যেই পত্রিকাতে সবচেয়ে বেশি আমি দেখি, তার প্রতি আমার দুর্বলতাটাও বেশি। আমার মনে হয় আপনার বক্তব্য একেবারে পরিষ্কার। আজকের মূল যে আলোচনা, ভোটের নতুন হিসাব বিকাশ, সেখানে আসতে চাই। সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া, আপনার কাছে আসতে চাই। সাম্প্রতিক সময় পোস্টাল ব্যালট খুবই আলোচিত বিষয়, মানে বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ফুটেজ উঠে আসছে, আপনিও দেখেছেন। বিএনপি দলীয়ভাবে ইসির কাছে একটি ব্যাখ্যাও চেয়েছিল, সে ব্যাখ্যা কি পেয়েছে? পোস্টাল ব্যালট নিয়ে কি হচ্ছে আসলে? দেখেন, বিএনপি ইসির কাছে কি ব্যাখ্যা দিল, আর বিএনপিকে সন্তুষ্ট করে কি অসন্তুষ্ট করে ইসি কি ব্যাখ্যা দিল, আমি নাগরিক হিসেবে এটা মানব না। কারণ এই ভোট প্রবাসীদের হবে হয়েছে, কিন্তু ঠিক আছে, কিন্তু এখন এই যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সানাউল্লাহ সাহেব পোস্টাল ব্যালটের কোন এলাকার সেটা এলাকার উল্লেখ নাই। তাহলে যে এলাকায় 500 ভোটের কমে ফেল করবে জামাত, তো ওই 500 ভোট তো ঢুকায় যে তাকে পাশ দেখা দিবে। এইটা একটা ব্যাপক কনস্পিরেসি। কারণ সোহরাওয়ার্দী উদ্যানে জামাত যেদিন মহাসমাবেশ করছিল, তাদের গঠনতন্ত্রে কোথাও এই সমাবেশের কথা উল্লেখ না থাকার পরও সেদিন তাদের 7 দফা দাবি পেশ করছিল। 7 দফা দাবির 7 নম্বর দাবি হচ্ছে পোস্টাল ব্যালটে ভোট চাইছে। পোস্টাল ব্যালটের ভোট সবাই চায়, এটা নিয়ে হাইকোর্টে ডক্টর কামাল সাহেবরান 95 সালে রিটও আছে, এবং এই রিট মাফিক নির্বাচন কমিশনকে নিষ্পত্তি করতে রুলও দেওয়া হয়েছে। নিষ্পত্তি না করার 5টা অন্তরায় ছিল। একটা হচ্ছে পোস্টাল ব্যালটের ভোট পোস্ট অফিসের কে নিরাপত্তা দিবে, এটা কার হাতে যাবে। দ্বিতীয়ত, আপনি যদি ইভিএম পদ্ধতিতে অনলাইন ভোটিং করেন, ইভিএম বাতিল, তাহলে সেটা আপনার হচ্ছে না। আপনি দূতাবাসে যদি যে ভোট নেওয়ার পদ্ধতি করেন, দূতাবাস সেটা দিতে যাবে না। তারপরে পোস্টাল ব্যালটের ভোটের অনিয়ম হলে
ওই রাষ্ট্রে কোনো আইন নাই যে তাকে আইনের সম্মুখীন করা হবে। মানে আপনি কি বলতে যাচ্ছেন পোস্টাল ব্যালটের যে কোনো ধরনের অনিয়মের সুবিধাভোগী এককভাবে জামাত হবে? জামাত ইসলাম মানে বিএনপি কেন সুবিধাভোগী এককভাবে হবে এই না? সুবিধাটা জামাত ইসলাম আচ্ছা। চুরি সাপ্পারি এদের আওয়ামী লীগের সাথে 15 বছর সাপ্পাসির মেরে মেরে এরাই তো একটা সাপ্পাসিরের জামাত ইসলাম হয়েছে। আওয়ামী লীগের প্রতিকৃতি হয়েছে এটা একটা সাপ্পাসিলের, সমস্ত জায়গা অপকর্মের, সন্ত্রাস থেকে শুরু করে সব কিছুর একটা প্রতিকৃতি তারা, এবং তারাই এটার একমাত্র বেনিফিশিয়ারি। আমার তো ভোট যেটা আছে যদি ঠিকঠাক মতো করে আপনার নিয়ম মাফিক স্বচ্ছতার ভিত্তিতে ব্যালট পাঠানো এবং আসন যদি লেখা থাকতো, তাহলে আপনি বলতেন যে সানাউল্লাহ সাহেবকে ধন্যবাদ দিলাম। সানাউল্লাহ সাহেব তো একটা চোটচুট্টা নির্বাচন করছে, না, এটা অবশ্য একটা ব্যাখ্যা পাওয়া গেছে, বাতিল করা উচিত। যেহেতু চূড়ান্তভাবে প্রতীক বরাদ্দ হয়নি। আমি ব্যক্তিগত হয়ে মানি না, এটা রীতিমতো বাতিল করা উচিত। এই যে ভোটগুলা, এই পোস্টারগুলা যেগুলা গেছে, অসংখ্য ধন্যবাদ। এই ভোটের পোস্টারগুলা রীতিমতো, পোস্টার তো না ব্যালটগুলা রীতিমতো বাতিল করা দরকার এবং 300 সিটের আসন নাম্বার দিয়ে পোস্টার হওয়া উচিত। একটা নির্বাচনে দুই রকম হতেই পারে না, এবং ওই ফলাফল গন্তি হবে না। তো আপনি আইনের আশ্রয় গেলে ভোট আবার স্থগিত হয়ে যাবে রেজাল্ট। তাহলে সানাউল্লাহ সাহেবের এত বড় দুঃসাহস পায় কি করে যে 15 বছর গুণ খুন অত্যাচার নির্যাতন এবং সমস্ত জনতা ছাত্রের বিপ্লবে সরকার অপসারণ এবং পালায় যেতে বাধ্য হয়েছে। সানাউল্লাহ সাহেব সাপ্পাসিলে নির্বাচন করার সাহসটা পায় কোথা থেকে? সৌরভ ভাই, আপনার কাছে আমি নতুন প্রশ্ন নিয়ে আসবো, তবে পাপি আপা যা বলছিলেন পোস্টাল ব্যালট নিয়ে আপনার অভিমতটা জানতে চাই। এখন পর্যন্ত যা হচ্ছে আর কি হতে চলেছে? না, পোস্টাল ব্যালট এটা তো নির্বাচন কমিশনের ব্যর্থতা বটেই, এবং তারপর যদি আন্তরিকতার অভাব থাকে, অর্থাৎ তাদের এর মধ্যে যদি কোনো গুরু রহস্য থাকে, সেটা তো খুবই বিপজ্জনক। এক হচ্ছে যে পোস্টাল ব্যালট মাত্র 15 লাখ, এবং তার মধ্যে বাইরের সম্ভবত 8 লাখ এবং দেশের ভিতরে 7 লাখ। এই 15 লাখ পোস্টাল ব্যালট যারা সুষ্ঠুভাবে এর ব্যালট মুদ্রণ এবং পৌঁছানো ভোটারের কাছে, এটা যারা না পারে, তাহলে তারা 15-13 কোটি ভোটারের নিরাপত্তা কিভাবে দেবে? সুতরাং এটি একটি প্রথমেই প্রশ্নবিদ্ধ। দ্বিতীয়ত হচ্ছে যে কোথায় কীভাবে হচ্ছে এই পোস্টাল ব্যালট ছাপার ক্ষেত্রে তারা কোন বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেছে। এখন এটি চট্টগ্রামের ভোটার না দিনাজপুরের ভোটার না ঢাকার ভোটার, এটা বোঝার কোনো উপায় নেই। তবে নির্বাচন কমিশনের থেকে বলা হয়েছে যে দেশের যে পোস্টাল ব্যালট সেটা নতুন করে ছাপার বলেছে। এটি একটি তাদের সংশোধনের চেষ্টা। বিদেশে যারা ইতিমধ্যে পোস্টাল ব্যালট চলে গেছে, যে এগুলো ব্যক্তি বা দলের নেতার কাছে গেল কি করে? একজন ভোটারের কাছে একটি ব্যালট যাওয়ার কথা, সেখানে কোনো দলের কোনো নেতা কিভাবে এই ব্যালট বিতরণ করে? প্রথমত হচ্ছে এই প্রক্রিয়ার যে সব অনিয়ম ঘটছে সেটি চিহ্নিত করা উচিত, তদন্ত করা উচিত, এবং সংশ্লিষ্ট দায়ী যারা তাদের মধ্যে ব্যবস্থা নেওয়া উচিত। ব্যালট বিতরণে যদি অনিয়ম ধরে থাকি, তাহলে মানে এটা ভাবার কি অবকাশ আছে? এই ব্যালটগুলো যখন আবার ফেরত আসবে, দেশের ভিতরে ঢুকবে, তখন যথাস্থানেই যাবে, আমরা নিশ্চিত হব কিভাবে? না, নিশ্চিত হওয়ার তো উপায় নেই। ছাপানোটা তো ত্রুটিপূর্ণ, ছাপা যখন ত্রুটিপূর্ণ, তখন বিতরণ ত্রুটিপূর্ণ, তখন সেটি জমাটাও ত্রুটিপূর্ণ হবে। সুতরাং সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছিল, নির্বাচন কমিশন ভালো উদ্যোগ নিয়েছিল। পোস্টাল ব্যালট বাংলাদেশে এই প্রথম। এর আগে কোন নির্বাচনে 3টি পোস্টাল ব্যালট পড়েছে? কারণ প্রবাসীদের বাদ দিলেও দেশের ভিতরে যারা নির্বাচনী দায়িত্ব পালন এটা তো নিশ্চয়ই নির্বাচনের যে হিসাব নিকাশের কথা বলছি, সেখানে তো একটা প্রভাব পড়তে পারে। ধরেন 8 লাখ প্রভাব তো পড়তেই পারে, এবং কোনো আসনে আমরা সংবাদ মাধ্যমে দেখলাম কোনো আসনে 10,000 পর্যন্ত পোস্টাল ব্যালট হয়েছে। একটি আসনে এক ভোটেই তো হার জিত হয়। তা সেক্ষেত্রে এই 10,000 ভোট বা 3,000 বা 1,000 ভোট তো ফলাফল নির্ধারণ করবে। অসংখ্য ধন্যবাদ। আরেকটা যে প্রশ্ন আপনার কাছে আসতে যাচ্ছিলাম, ভোটের নতুন হিসাব নিকাশ। আপনি জানেন যে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় যে নির্বাচনী ঐক্য, সেখান থেকে বাংলাদেশ ইসলামী আন্দোলন বেরিয়ে যাবার পর ধর্মভিত্তিক দলগুলোর ভোট এক বাক্সে ফেলার যে কথা বলা হচ্ছিল, সেটার হিসাব নিকাশ কী হবে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। আমি আপনার কাছে জানতে চাই, গতকাল এই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান তিনি যখন ব্যাখ্যা করছেন যে কেন তারা এই 11 দল থেকে বেরিয়ে আসলেন, তারা বলছেন যে
তারেক রহমানের সঙ্গে জামাত আমিরের সাক্ষাতের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলছেন, জামাতের আমির বলেছেন নির্বাচন পরবর্তী সময়ে তারা বিএনপির সঙ্গে জাতীয় সরকার গঠন করবেন। আমাদের শঙ্কা হলো এখানে নির্বাচনের আগেই যেহেতু একটা সমঝোতা সমন্বয় প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে হয়ে যাচ্ছে, তাহলে নির্বাচনটা আসলে পাতানো নির্বাচন হবে কিনা, এটা ইলেকশন হবে নাকি সিলেকশন হবে, সেই শঙ্কাও তারা দেখছেন। আমি আপনার লেখা পড়ে জানছিলাম যে আপনি কিছুদিন আগে দেশ থেকে এসেছেন, প্রবাসীরা অনেকে উদ্বিগ্ন ভোট হবে কিনা, ভোট আসলে কেমন হবে আর কোন ধরনের ভোট হচ্ছে। কোন ধরনের সেটা নির্বাচন কমিশনের কাছে জিজ্ঞেস করতে হবে। আপনি কি দেখলেন আর কি দেখছেন? না, বাইরে যারা প্রথমে অনেকে উদ্বেগ প্রকাশ করেছিলেন যে নির্বাচন হবে কিনা, যখন তারেক রহমান ফিরে আসলেন এবং নির্বাচনের পক্ষে একটা জনমত তৈরি হয়েছে, নির্বাচন কমিশনের প্রস্তুতি, সরকারের প্রস্তুতি সব মিলে তারা ধরে নিয়েছে নির্বাচন হবে। এবং বিএনপির অনেক নেতা প্রবাসে যারা আছেন, আমি অস্ট্রেলিয়ার কথা বলছি, তারা অনেকে ইতিমধ্যে দেশে আসছেন, দেশে নিজ নিজ এলাকায় তারা তার দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্যে। এটি হচ্ছে একেবারেই ব্যক্তিগত পর্যায়ে। কিন্তু নির্বাচন যেটি ইসলামী আন্দোলনের নেতা বলেছেন যে পাতানো নির্বাচন হয় কিনা, সাজানো নির্বাচন হয় কিনা, আমরা তো 3টি পাতানো সাজানো নির্বাচন দেখেছি। এরপর আরেকটি নির্বাচন কোনোভাবেই আমরা চাইব না যে এরকম সমঝোতার ভিত্তিতে হোক। কিন্তু এখানে এটা তো একটি উদাহরণ, মানে একটি কারণ বলেছেন। মূল কারণ হচ্ছে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলনের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য, দৃষ্টিভঙ্গিগত পার্থক্য, দুটোই যদি ইসলামী দল, কিন্তু তাদের মধ্যে চিন্তা চেতনা দর্শনের ভিন্নতা আছে। তারপরও তারা আসন ভাগাভাগি করার একটা আসন সমঝোতার একটা উদ্যোগ নিয়েছিল। কিন্তু সেখানে ইসলামী আন্দোলনের নেতারা বলেছেন সেটা বনিবনা হয়নি। জামাত ইসলামী তাদের ভাষা অনুযায়ী যে অনেক কিছু চাপিয়ে দিয়েছে। তারা তারা বলছে যে মানে বৈষম্যের শিকার তারা সেখানে হচ্ছেন, বৈষম্যের শিকার, জবরদস্তির শিকার। সুতরাং তারা বেরিয়ে এসেছে। তারা মনে করেন যে এককভাবে নির্বাচন করবে। যে কথাটি বলেছেন আপনি, এর প্রভাব কি পড়বে? অবশ্যই প্রভাব পড়বে। কারণ জামাত ইসলামী ও ইসলামী আন্দোলনের অন্য শরিকদের বাদ দিলেও অন্য শরিকদের সব জায়গায় প্রভাব প্রতিপত্তি নেই। আর জামাত ইসলামী ও ইসলামী আন্দোলনের ভোট এক হলে যে সংখ্যা দাঁড়াবে, এটা আলাদা হলে এক সংখ্যা দাঁড়াবে না। এবং সেক্ষেত্রে বিএনপি লাভবান হবে। এই যে আমি ঠিক এই প্রসঙ্গেই আসতে চাচ্ছি। পাপিয়া আপা, মানে সৌরভ ভাই বলছেন যে জামাতে ইসলামী এবং ইসলামী ঐক্যজোটের মধ্যকার যেই এখনকার আপাত দৃষ্টিতে বিরোধ, সেটাতে বিএনপি পরোক্ষভাবে লাভবান হবে। কিন্তু ঐতিহাসিকভাবে আমরা দেখে এসেছি ধর্মভিত্তিক দলগুলোর একটা বড় অংশের ব্যালট পড়েছে বিএনপির পক্ষে। এই মুহূর্তে সবচাইতে বড় যে ধর্মভিত্তিক জোট, সেটার মুখোমুখি হতে হচ্ছে বিএনপিকে। এটা কি একটা নতুন চ্যালেঞ্জ, নতুন একটা বাস্তবতা? এটা আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে যে বাংলাদেশে ইসলামিক দল বলে কোনো দল নাই। ইসলামিক ব্যক্তি আছে, যেমন চরমোহনায় উনি পীর সাহেব, উনি ইসলামিক চিন্তা চেতনা নিয়ে ওনার মুরিদদেরকে উনি ওনার জ্ঞান চর্চা বিকশিত লাভ করেন। জামাতে ইসলাম, জামাত কোনো ইসলামিক কেউ না। ওনারা ইসলামকে অপব্যবহার করে রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিকভাবে ফায়দা লুটার জন্য। ঠিক আছে? আর এখানে বাংলাদেশের ইসলামী শিক্ষার যে একবারে মূল স্তম্ভ যেটা কওমি, এখানেই প্রকৃত ইসলাম চর্চা এবং ইসলাম শিক্ষাটা হয়। তো এই ইসলাম শিক্ষাটা আমাদের মুসলমানদের প্রকৃত ইসলামের যে চিত্রটা, সেটা আমরা এখান থেকে পাই। ছোটবেলায় আমি নিজেও মসজিদে মক্তবে যে কোরআন শিক্ষা, আরবি শিক্ষা আমিও গ্রহণ করেছি। এটা হচ্ছে বাস্তবতা। এখন ইসলামিক মোর্চা, ইসলামিক ব্যক্তি বলে দেখেন, দেলোয়ার হোসেন, আল্লামা দেলোয়ার হোসেন সাদি সাহেব একজন ইসলামিক চিন্তাবিদ ছিলেন। এই ব্যাপারে শত্রু মিত্র যেই থাকুক, তার এই ব্যাপারে কোনো আপত্তি ওজোর কেউ কিন্তু করবেন না। কিন্তু জামাত ইসলামের মতো একটা সংগঠন করতে যেয়ে ওনার যে ইসলামিক চিন্তা চেতনা, দৃষ্টিভঙ্গি এবং যে দরের যে লেভেলের উনি নেতা, মানে ইসলামিক চিন্তাবিদ ছিলেন, অনেক ক্ষেত্রে দলীয় ছত্রছায়া যাওয়ার কারণে কিন্তু অনেক সাফার এবং সংকীর্ণতার ভিতরে পড়ে গেছেন। ঠিক তেমনিভাবে দেখেন, এই যে আমাদের মালয়েশিয়া থেকে ওনারও কিন্তু বাংলাদেশে একটা ইসলামিক বক্তৃতা, ওয়াজ, এগুলোতে একটা আছে। কিন্তু জামাত ইসলামের বিভিন্ন সভায় যে সমাবেশ, এগুলো করাতে দেখবেন যে কিছুটা জনপ্রিয়তাতে হ্রাস হয়ে যায়। ইসলামিক চিন্তাবিদদেরকে অরাজনৈতিকভাবেই মানুষ, জামাত ইসলামের নেতৃত্বে যে এখন 10 দলীয় ঐক্যের নির্বাচনী ঐক্য সমঝোতার কথা বলা হচ্ছে, এটা বিএনপি মানে ভোটের হিসাবে এই সমীকরণটা বিএনপি কিভাবে দেখছে? আচ্ছা, ভোটের হিসাবে এখন যার সাথে নির্বাচনী জোট হিসাব নিকাশে মিলবে সে তার সাথে করবে। এটা হচ্ছে আমার সিম্পল হিসাব। এখন যার যেখানে মিলবে না, বিএনপি জোট করতেও বলেনি, ভাঙতেও বলেনি। আর বিএনপির সাথে যে জোটটি আমরা ছিলাম, এগুলো আমরা জোড়াতালি দিয়ে হোক, যেভাবে হোক নিয়ে থুয়ে আমরা হাঁটছি।
হাঁটার মাঠে এখন রেজাল্ট যেটুকু আসবে আসবে। ঠিক আছে, আমাদেরকে তাহলে অপেক্ষা করতে হবে সে মানে ফলাফল কি হয়। একজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। জি বলুন। আমি এটিএন নিউজকে প্রথমে ধন্যবাদ জানাই এরকম আমাদেরকে ফোন করে সুযোগ করে দেওয়ার জন্য আর কি। জি আপনার প্রশ্ন। আমি আজকের দুইজন আলোচক আছেন, খুব ভালো মানের আলোচক। দুইজনের কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে কি, আমরা 111 সরকারকে আমরা দেখছি 2 বছর ক্ষমতায় ছিল, কোনো মানুষ কোনো বেদবি করতে পারেনি, কোনো মানুষ খুন হয়নি, কোনো মানুষ বেজ্জতি হয় নাই। কিন্তু আজকে এই যে 5 তারিখের পরে থেকে যত মানুষ মারা যাচ্ছে, যত মানুষকে মেরে ফেলে দেওয়া হচ্ছে, যত মানুষকে বেজ্জতি করা হচ্ছে, এই সবের শেষ কোথায়? আমি দুইজন, আপনারা জাতির বিবেক, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই জিনিসটাকে একটু শেষ কোথায়, আপনারা একটা জায়গাতে আসি একটা। অসংখ্য ধন্যবাদ সৌরভ ভাই, আপনার কাছে আসতে চাই। দর্শক জানতে চাচ্ছিলেন যে 111 এর পরেও এত মানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মূলত তার প্রশ্ন, যে এত বিশৃঙ্খল অবস্থা তো দেখা যায়নি। এখন দেশে যে পরিমাণ বিশৃঙ্খল অবস্থা চলছে, এর শেষ কোথায়? না, সেই প্রশ্ন তো আমাদেরও। এবং এর শেষ একটাই বলবো যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়, এই নির্বাচনের পর এই অরাজক অবস্থা, নৈরাজ্যকর অবস্থা থাকবে না, আইন শৃঙ্খলার অবনতি ঘটবে না, এটা ধরে নেই। কিন্তু এই 25-26 দিন আছে, এই সময় যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হয়, নিরাপত্তা নিশ্চিত না হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন হবে কি করে, মানুষ ভোট দিতে যাবে কি করে? স্বাভাবিকভাবেই যে দর্শক বন্ধু প্রশ্ন করলেন, এই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে। অর্থাৎ জনগণের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব। এখন যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদেরকে আপনি আগ্নেয়াস্ত্র দিলেন, সেটা নিরাপত্তা নয়, বরং এটা দিয়ে তো ভোটারদের সঙ্গে তাদের দূরত্ব তৈরি করলেন। এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে প্রার্থীদের এরকম আগ্নেয়াস্ত্র নিতে না হয়, যাতে ভোটাররা ভয়ভীতির ঊর্ধ্বে থাকে, যাতে তারা ভোট কেন্দ্রে যেতে উৎসাহী হয়। একটি হচ্ছে যে এখন যেটা ঘটে গেছে সেটা ফেরানো যাবে না। অন্তত এই 25-26 দিন সরকার কঠোর হোক আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে, সমস্ত ধরনের মব ভায়োলেন্স রোধ করুক এবং কাউকে আইন নিজের হাতে তুলে না দিক। এর অনেকগুলো বিপদ হচ্ছে, আপনি ধরুন জুলাই অভ্যুত্থানের পর যে অস্ত্রগুলো খোয়া গেল, সে অস্ত্রগুলো উদ্ধার করা যায়নি। অস্ত্রগুলো সন্ত্রাসীর হাতে গেছে, অপরাধীর হাতে গেছে। অনেক জঙ্গি জামিন নিয়ে বেরিয়ে এসেছে। সাংবাদিকরা জামিন পান না, যারা 24শে জুলাইয়ের পর গ্রেপ্তার হয়েছে। কিন্তু এই সন্ত্রাসীরা কী করে জামিন পেলেন? এমনকি শরীফ হাদির হত্যাকারী হিসেবে যাকে চিহ্নিত করা হয়েছে, তিনিও অস্ত্র মামলার আসামি ছিলেন, গ্রেপ্তার হয়েছিলেন, তিনি জামিন পেলেন কি করে? তাহলে সরকার তো এই দায় এড়াতে পারে না যে আইন শৃঙ্খলার অবনতির যে দায় বা জননিরাপত্তার বিঘ্ন হওয়ার। ভোটের প্রচারণা শুরু হলে এই যে অবস্থা, এটার আপনি কি দেখছেন, উন্নতি না অবনতি? একটা হয়তো যে সবাই যখন মাঠে থাকবে, প্রতিযোগী রাজনৈতিক দলগুলো, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর একটা ভূমিকা থাকবে, ইতিবাচক ভূমিকা। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। পাপি আপা, এই প্রসঙ্গে আসতে চাই। দর্শক বলছিলেন যে এটার মানে শেষ কোথায়, সৌরভ বলছেন যে নির্বাচনের পরে হয়তো বা হবে। আপনি একজন রাজনীতিবিদ, ভোটের প্রচারণাতে আপনিও যাবেন, আপনি কি শঙ্কিত এখনকার যে অবস্থা নির্বাচনকে কেন্দ্র করে বা সামনে যা হতে যাচ্ছে? আমি প্রথমে প্রশ্নকর্তাকে ধন্যবাদ জানাই, একটা সুন্দর, সচেতন এবং জনগণের প্রত্যাশিত একটা প্রশ্ন উনি করেছেন। দেখেন, এখানে একটা উদাহরণ আমি দিতে চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষককে যেভাবে গলা দিয়ে খিচুড়ি মেরে, চাপ দিয়ে, শ্বাসরুদ্ধ করে হত্যার যে প্রচেষ্টা, এই হত্যা প্রচেষ্টার একটা মাত্র কারণ ছিল যে তার পরের দিনই নিয়োগ ছিল। ওই নিয়োগে 1 থেকে 11 যারা সিরিয়াল আসছে তাদের কাউকে নিয়োগ দেওয়া হয়নি। 13 নম্বর সিরিয়াল জামাত ইসলামের প্রভাইস চ্যান্সেলরের মেয়ে, তাকে নিয়োগ দেওয়া হলো। তাহলে ওইখানে একটা স্বচ্ছ পরীক্ষার দিকে মানুষ যাতে এগোতে না পারে, একটা শিক্ষককে নিয়ে আমাদের 5-7 দিন ওইটার ভিতরে আমাদের কিন্তু আটকে রেখে দিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একই ধরনের ব্যাপার। আম্বার নামে যে ছাত্র সংগঠনের ছেলেটি, সে রীতিমতো পদত্যাগপত্র দিয়ে টিচারদেরকে পাঠাচ্ছে। আমার এই 56 বছর বয়সে শিক্ষা প্রতিষ্ঠানে মাস্টার ডিগ্রি পাশ করেছি, এই ধরনের কোনো ঘটনা
এবং এই ধরনের কোনো ইতিহাস যে ছিল বিগত দিনে আমি এরকম পাই নাই। নতুন বাংলাদেশের বন্দোবস্ত, যারা মুখ দিয়ে মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে অশালীন মন্তব্য করছে আর হেজাবদারি মহিলারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়েই সেই স্লোগানটি ধরছে, এটা আমি নিজে একটা মহিলা হয়ে, মা হয়ে রীতিমতো লজ্জায় আমার মাথা নত হয়ে যায়। এই পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে, আমি সত্যি কথাই বলে ফেলি। কারণ এই সরকার একটা জনসমর্থিত সরকার ছিল, এরাই যখন পক্ষ হয়ে গেছে এবং পক্ষ মাফিক তারা কাজ করতে চাচ্ছে, তাহলে এই এহেন পরিস্থিতি মোকাবেলা করার আর এবং এইটা রোধ করার কারোর হাতে ক্যাপাসিটি থাকবে বলে আমি মনে করছি না। এই পরিস্থিতি দিনের পর দিন আরো খারাপ দিকে ধাবিত হবে এবং শেষ গন্তব্য কিভাবে পৌঁছাবে, ঠিক রীতিমতো 71-72 মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটটা যেরকম হয়ে গেছিল, জনগণ আমি মুক্তিযুদ্ধ করেছি বলে আইন হাতে তুলে নিয়ে যে সামাজিক অনাচার থেকে শুরু করে সব কিছু হয়েছিল, এই একই পরিবেশ কিন্তু বর্তমানে বহমান এবং এইটা ভয়াবহতার দিকে যাচ্ছে। তবে আমি এখানে পোস্টাল ব্যালট নিয়ে আরেকটি কথা বলতে চাই। একটা রাষ্ট্রে পোস্টাল ব্যালটে 2 রকম ব্যালট পেপার হতে পারে না। কে কোন আসনে আসন, সে আসনের সংখ্যায় যে ব্যালট পেপারে নাই, ওই আসনের সংখ্যা একটা ব্যালটে নাই আর আসনের সংখ্যাযুক্ত আর একটা ব্যালট হবে, একই রাষ্ট্রে 2 আইনের পোস্টাল ব্যালটের ভোট হতে পারে না। এই যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সানাউল্লাহ মিয়ার অবিলম্বে উচিত ওই পোস্টাল ব্যালটগুলি বাজেয়াপ্ত করে ওগুলো সব নিয়ে নেওয়া। আর আমি নিবন্ধন করছি, আমার হাতে আমার ব্যালট আমি তুলবো, পাবো, নিব, আমি সিল মারবো, আমি পোস্টে পাঠাবো। এই দায়িত্ব বর্তমান সরকারকে ছাপ্পা সিল দেওয়ার কে দিছে? আর জামাতে ইসলামের নেতা কর্মীর হাতে এই ক্ষমতা কিভাবে গেল? তাহলে এইখানে সরকারের সদিচ্ছা, নির্বাচনের নিরপেক্ষতা সমস্ত কিছু কিন্তু বিতর্কিত হচ্ছে এবং সরকার একটা নিজেই নিজের ফাঁদে পড়ছে এবং পাতানো নির্বাচনের দিকে একটা বিশেষ দলকে তারা তাদের গর্ভজাত এনসিপিকে দিয়ে জোট করায় প্রত্যেকটা জায়গায় যেভাবে বিশৃঙ্খলা করছে, ওই জামাত ইসলামকে দিয়ে একই ঘটনা তারা ঘটছে। তাদের যদি খুবই জামাত প্রেমিক, এনসিপি প্রেমিক হয়ে থাকে, ওখান থেকে পদত্যাগ করে তাদের উচিত দলে যোগ দিয়ে সব ক্যান্ডিডেট হয়ে নির্বাচন করুক, আমরা স্বাগত জানাবো। কিন্তু প্রশাসনের ছত্রছায় লেবাসধারী হয়ে, বর্ণচড়া হয়ে 15 বছর যা দেখলাম এই বর্ণচড়াদের ওই গুপ্ত আর সুপ্ত হয়ে থেকে এই নির্বাচনকে যেভাবে ভাবমূর্তি নষ্ট অলরেডি করে ফেললো, এই সরকারের প্রতি দেশের কোনো মানুষের সুষ্ঠু নির্বাচন হবে বলে আমি কোনো আশাবাদ ব্যক্ত করতে পারছি না এবং জনগণের নিঃসন্দেহে কোনো প্রকার সুষ্ঠু নির্বাচনের আশাবাদ ব্যক্ত এই নির্বাচন কমিশন এবং এই সরকারের উপর কারোর কিন্তু নাই। সোহরাব হাসান, আপনার কাছে আসতে চাই, আসন্ন গণভোটে জনগণ হ্যাঁ ভোট প্রদান করে, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে সর্বত্র প্রচারণা চালাচ্ছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ তিনি অবশ্য আজকে এক জায়গায় বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার তো তত্ত্বাবধায়ক সরকার না, নিরপেক্ষতার প্রশ্নেরও সেখানে দরকার নেই, অতএব একটি পক্ষ নিয়ে তারা প্রচারণা চালাতে পারেন কিনা? কার বিপক্ষে চালাচ্ছেন? কথা হচ্ছে যে নির্বাচনের অংশীজনকে রাজনৈতিক দলগুলোই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মালিক বা জনগণকে জানাবে। সরকার হচ্ছে নির্বাচনের ব্যবস্থাপক, সরকার বা নির্বাচন কমিশন। সেখানে সরকার যদি পক্ষ নেয় তাহলে যেহেতু সরকার বা এই হা না ভোটের একটা বিকল্প আছে যে হাও দিতে পারেন, নাও দিতে পারেন। এখন যদি কেউ না দেয় তাহলে সরকার যখন চায় না তখন তো ভয় পাবে, আবার তার বিরুদ্ধে তো মব ভায়োলেন্স হতে পারে এবং সে তো একজন নাগরিককে এই বিপদের মধ্যে ঠেলে দেওয়া তো কোনোভাবেই কাম্য নয়। দ্বিতীয় হচ্ছে যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ যে কথা বলেছেন, তিনি কিন্তু স্বীকার করে নিয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার থাকলে হায়ের পক্ষে প্রচার সরকার চালাতে পারে না। এর হচ্ছে অন্তর্বর্তী সরকার বলে, অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা সরকার বলে। যে সরকারটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে, যে জুলাই সনদ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত, তার পক্ষে গণভোট বা কী প্রয়োজন? এবং বিএনপি কিন্তু এটা বলেছিল যে এটি হবে পরবর্তীকালে যে জাতীয় সংসদ নির্বাচিত হবে সেই সংসদ ঠিক করবে যে এর পক্ষে এটি অনুমোদন করবে কি করবে না। আরেকটি হতে পারত ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের পরে একটা গণভোট হতে পারত, যেটি 1991 সালে হয়েছে। সব দল রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতিতে
যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, জাতীয় সংসদে আইন পাশ হয়েছে, সেই আইনটির একটা আনুষ্ঠানিকতা দেওয়ার জন্যে আবার গণভোট সৌরভ ভাই, হয়েছে। মানে ধরেন বর্তমান যে নির্বাচনের শিডিউল সেই অনুযায়ী 22 তারিখ থেকে সবাই সংসদীয় নির্বাচনের প্রার্থীরা নিজেরা প্রচারণা চালাতে পারবে। আবার সরকার নিজেই ইতোমধ্যে শুরু করে দিয়েছে গণভোটের পক্ষে প্রচারণা। মানে এই ব্যাপারটাই বা কেমন? তাহলে নিজের বা সেট করা আমি যেই নিয়ম বানালাম সেটা নিজেই কি ভাঙছি না? না, সে তো ঠিকই। আজকেই দেখলাম যে স্বতন্ত্র প্রার্থী, এখন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেত্রী রুমিন ফারহানার, তার একজন সমর্থক, তিনি সমাবেশ করেছেন বলে তার একজন সমর্থককে 40,000 টাকা জরিমানা করেছে। তাহলে সরকারের যারা এই প্রচারণা চালাচ্ছে তাদের তো জরিমানার আওতায় আনার কথা, কারণ তারা তো নির্বাচনের তফসিল অনুযায়ী 22 তারিখের আগে তো কেউ প্রচার চালাতে পারে না। মানে অনেক গোলমালের মধ্য দিয়ে চলছে এই নির্বাচন নিয়ে। সরকার কোন সিদ্ধান্ত, এক সিদ্ধান্ত নিয়ে আবার সেই সিদ্ধান্ত বদল করে, আবার সিদ্ধান্ত সংশোধন করে, আবার কখনো সিদ্ধান্ত নিয়ে সেটি বাস্তবায়ন করে না। জনগণের মধ্যে সংশয় আছে নির্বাচন নিয়ে, প্রতিযোগী প্রার্থীদের মধ্যে আছে। এখন তারপর আমরা মনে করি নির্বাচনে তো বিকল্প না, নির্বাচনটি হতে হবে, তবে নির্বাচনটি যাতে অবাধ সুষ্ঠু হয় সে ব্যাপারে, এবং সরকার যদি সেটি করতে না পারে তাহলে কিন্তু সরকারকে জবাবদিহির মধ্যে পড়তে হবে। অসংখ্য ধন্যবাদ সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। আপনার কাছে এই গণভোটের প্রসঙ্গে আসতে চাই, বিএনপি কি গণভোটের বিপক্ষে? গণভোটে হ্যাঁ বা না, কি অবস্থান আসলে? আচ্ছা, গণভোটের পক্ষে বিপক্ষে সেটা বিএনপি কি ভূমিকা সেটা আমাদের কেন্দ্রীয় নেতারা ভোটছে সেটা প্রমাণ করে দিয়েছে। এখন প্রচারণাতে যখন যাবেন তখন আপনারা এখন বলবেন। এই সরকার গণভোটের পক্ষ বিপক্ষ হতেই পারে না, কারণ এতে তাদের নিরপেক্ষতা নষ্ট হয়। এই সরকার হচ্ছে আর একটা জামাত ইসলাম টাইপের সরকার। ওই যে মসজিদে যে খুতবার ভিতরে ভোট যাচ্ছে জামাতের, আর বাড়িতে বাড়িতে যে ছোট ছোট কোরআন শরীফ ভোট যাচ্ছে, ওইটা হচ্ছে জায়েজ। আর আমরা অন্যান্য প্রতিক্রিয়া যদি বলি ভোট দাও, বলে নির্বাচন এখন সময় নাই, প্রচারণা শুরু হবে 21 তারিখ। এবং এবারকার শিডিউল দেখবেন এত লম্বা গ্যাপ বাংলাদেশের কোনো নির্বাচনে এর আগে কিন্তু পায় নাই। এখন আমি একটা কথা বলি, ডক্টর ইউনূস সাহেব নিজে 3 দিন ওয়েট করছে ছাত্র এবং জনতা, তার জন্য উনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন। উনি এসেই প্রথম বলেছেন ছাত্ররা আবার নিয়োগকর্তা, এবং তারপরে বলছে যে বাংলাদেশে বড়রা দল করতে, দলের গ্রহণযোগ্যতা ধরে রাখতে পারেনি, নবীনদের দিয়ে দল হবে, সেটিই নেতৃত্বে আসবে। আবার দেখেন উনি বলেছেন যে এই তরুণদের দলই এমপি হবে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। এতে ডক্টর ইউনূসের শপথ তো ভঙ্গই হয়েছে, এবং সে বাংলাদেশের রীতিমতো একটা পক্ষের অংশ, এবং একটা পক্ষের পক্ষপাতিত্ব যে উনি ওপেনলি জাতীয় প্রচারণা সব কিছুর মাধ্যমে করেছেন। তাহলে তার আন্ডারে বাংলাদেশে শুধু বাহরাইনে আর কুয়েতে আর সৌদি আরবে ব্যালট পাইছে সেটা তো না, চট্টগ্রামে একজনের ব্যক্তির কাছ থেকে ব্যালট পাওয়া গেছে। তাহলে ওই ব্যক্তিটাকে তো সাথে সাথে অ্যারেস্ট করা দরকার ছিল। যে নির্বাচন কমিশনকে এই তালিকাটা দিছে যে সানাউল্লাহ সাহেবকে, যে শুধু ঘুরে ফিরে জামাতের হাতে ব্যালট, না অলৌকিকভাবে একবার আল্লাহর কাছ থেকে ওহী নাজিল হয়ে ব্যালট শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে জামাতের বাড়িতে, এটাও কিন্তু একটা প্রশ্ন রাখে। দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি স্লোগান দিচ্ছে। আবার ভারতীয়রা দূতাবাস কি বলছে, আমরা সার্বক্ষণিক জামাত ইসলামের সাথে যোগাযোগ করছি, রাষ্ট্রীয় ক্ষমতায় কিভাবে তাদের আনা যায় সে সম্পর্ক আমরা তৈরি করছি। মেধা না কোটা, কোটা না মেধা। অথচ মাদ্রাসায় রাত্রেবেলা পরীক্ষা নিচ্ছে রাত 3টার সময়, এবং বিভিন্ন ধরনের আসলে অনিয়ম, মানে অভিযোগ নিয়োগে অনিয়ম, এবং এই যে 15 বছর প্রশ্নপত্র ফাঁস, অসংখ্য ধন্যবাদ। এই ফাঁস এখন জামাত ইসলাম ফাঁস করছে, এই ফাঁস ওদের অসংখ্য ধন্যবাদ সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আপনাকে ধন্যবাদ। সোহরাব হোসেন ভাই আপনাকেও আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী আয়োজনে।